আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি, ক্রাইম স্টোরি তো অবশ্যই। তবে এই ক্রাইম স্টোরিটা শোনার পরে মন খারাপ হবে না, দুঃখও লাগবে না। তবে হ্যাঁ, হাসিটা পাবে। ঘটনাটা একটু অন্য ধরনের, ক্রাইমের একটা ঘটনা। ঘটনাটা শুরু হয়েছিল দিল্লি এনসিআর এর কামি নামের একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে একটা ছেলে থাকতো, নাম দেবেন্দ্র সিং। বয়স 24 বছর। ছোটবেলায় পড়াশোনায় বেশ ভালো ছিল, অনেক কিছু মনে রাখতে পারত। তো সে যখন বড় হয়েছিল, স্থানীয় কিছু বন্ধু বান্ধব, সমবয়সী বন্ধু বান্ধব, তাদের সাথে সে ছোটখাটো চুরি, লুটপাট, কখনো সখনো ছোটখাটো কিডন্যাপিং, এই ধরনের বিভিন্ন রকম কাজে লিপ্ত থাকত। 32খানা ক্রিমিনাল কেস ছিল তার বিরুদ্ধে। তো সে জেলে বন্ধ ছিল। 2015 সালে সে কোনোভাবে জেল থেকে বেরিয়ে চলে এসেছিল। তারপরে সে বাড়িতে ভাবতো যে তার উপরে অনেক ক্রাইমের কেস রয়েছে, তবে এমন কোনো ক্রাইম সে করেনি যেটাতে সে কাউকে ভালোবেসেছে তারপরে তাকে জেলে যেতে হয়েছে। তার আগে কিন্তু সে অনেকবার জেলে গেছে। তো এমন কিছু জীবনে করতে হবে যেটাতে ভালোবাসার জন্য তাকে জেলে যেতে হয়েছে বা ভালোবাসার জন্য তার নাম হয়েছে, এরকম কিছু একটা কাজ সে অবশ্যই করবে। 3জনকে সে নিজের জীবনের আইডিয়াল ম্যান বলে মনে করত। একজন চেঙ্গিজ খান, দ্বিতীয় শাহরুখ খান, তৃতীয় হিটলার। চেঙ্গিজ খান আর হিটলার, এই দুজনের আত্মজীবনী সে জেলে বসে বসে পড়েছিল। সে তাদের জীবনের ব্যাপারে সবটা জানতো। তারা কোথায় কি কাজ করেছিল, কোথায় কি যুদ্ধ জয় করেছিল, কোথায় কোন কোন দেশের উপরে আক্রমণ করেছিল, কখন কটা দেশ জয় করেছিল, সব জানতো। হিটলারের গার্লফ্রেন্ডের কি নাম ছিল, তার সাথে তার কিরকম সম্পর্ক ছিল, তারা কিভাবে মারা গেছিল, এই সমস্ত নিয়ে সে একদম অ্যানালিসিস করত। সবটা তার মনে থাকতো। আরো একটা ব্যাপার, শাহরুখ খানকে সে খুব পছন্দ করত। শাহরুখ খানের সে অনেক সিনেমা দেখেছিল। তার মধ্যে ডর যে সিনেমাটা, সেটা সে একাধিকবার দেখেছিল। তার প্রত্যেকটা সিন তার মনে ছিল। তো সে 2015-তে জেল থেকে বেরিয়ে চলে আসে, পালিয়ে আসে। পালিয়ে আসার পর সে প্ল্যানিং করছিল যে এবার সে কাউকে প্রেম করবে। যদি জেলেও যেতে হয় তাহলে প্রেম করে জেলে যাবে। প্রেম করার জন্য একটা মেয়ে দরকার। তো মেয়ে খুঁজতে হবে। মেয়ে পাওয়া যাবে কোথায়? তার মনে হয় যদি সে মেট্রো স্টেশনে যায়, সেখানে একসাথে অনেক মেয়ে সে দেখতে পাবে। প্রেম করতে হবে, বিয়ে করতে হবে, একটা সুন্দর মেয়ে পছন্দ করতে হবে। এই উদ্দেশ্যে সে রাজীব চক মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছায়। সে ট্রেনে ওঠে, প্রত্যেকটা বগিতে গিয়ে গিয়ে মেয়েদেরকে দেখে। কয়েকদিন সে এই কাজ করতেই থাকে। জানুয়ারি 2015 সে একদিন রাজীব চক মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছে। একসাথে বেশ কিছু মেয়ে এসে পাশেই দাঁড়ায়। সব মেয়েদের মধ্যে একটা মেয়েকে দেখে তার খুব পছন্দ হয়ে যায়। সেই মেয়েটাকে দেখে তার প্রথম দেখাতেই প্রেম হয়ে যায়। তারপর থেকে সে মনে ভেবে নিয়েছিল যে যাই হোক, একে যে কোনো ভাবে প্রেম করতে হবে, বিয়ে করতে হবে। এর সাথে নেপালে চলে গিয়ে সব রকম ক্রাইম ছেড়ে দিয়ে ঘর সংসার করতে হবে। কেউ কিচ্ছু বুঝতে পারবে না। কিন্তু সে একজন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের মানুষ। সে হঠাৎ করে একটা খুব সুন্দরী মেয়েকে প্রেম করবে, এমনটা হবে কি করে? তবে খুব একটা অসম্ভব নয়। শাহরুখ খানের অনেক সিনেমাতে সে দেখেছে এরকম হয়। তাহলে তাকে ওই মেয়েটার নজরে হিরো হতে হবে। কিভাবে সে হিরো হবে, সেই জন্য সে একটা রাস্তা বের করেছিল। তারপরে তার নেক্সট ডে আবার
সেম টাইমে মেয়েটাকে দেখে তার মনে হয়েছিল সে যেন কোনো ক্লাস করে বা কোথাও অফিস থেকে ফিরছে। তো তার মনে হয় যে নিশ্চয় ওই মেয়েটা আজকে আবার ওই মেট্রো স্টেশনে আসতেই পারে, সে হয়তো আসবে বা হয়তো আসবে না, নানা রকম মনে তার আসছিল। তো সে একদম দুপুর থেকেই সেই মেট্রো স্টেশনে এসে সেই জায়গাটাতেই দাঁড়িয়ে পড়ে। কিন্তু মেয়েটা ঠিক সেই টাইমে, যে টাইমে সে আগের দিনে এসেছিল, সে আবার এসে দাঁড়ায়। তো ছেলেটা লক্ষ্য করেছিল 7:40 মেয়েটা ট্রেনে উঠেছিল। আগের দিন যে ট্রেনে উঠেছিল তার পরের দিনও সে সেই ট্রেনেই উঠেছিল। সে আবারও সঙ্গে সঙ্গে যায়, সেই মেয়েটা অটোতে ওঠে, সেও তার সঙ্গে অটোতে ওঠে। সেই মেয়েটা নিজের বাড়িতে গিয়ে নামে। ছেলেটা সেটাও দেখে যে মেয়েটার বাড়িটা কোথায়। ছেলেটা একটা নোটবুক তৈরি করে। প্রত্যেক দিন সে আসতো, মেট্রো স্টেশনে ওয়েট করত, তার সাথে আবার তার বাড়ি পর্যন্ত যেত। সে সারাক্ষণ কি কি বলছে, কার সাথে কথা বলছে, কে তার বন্ধু, কি কি জামা কাপড় সে পরছে, সব সে প্রত্যেক দিন তারিখ লিখে সেগুলো লিখে রাখত। প্রত্যেক দিন সে এমনটা করতে করতে একদিন দেখে মেয়েটা মাঝ রাস্তায় একটা ছেলের সাথে কথা বলছিল। সারাক্ষণ তারা দুজন কথা বলছিল, তারপর দুজন নামে একটা ক্যাফেতে বসে অনেকক্ষণ তারা কথা বলে, কফি খায়। মাঝে মাঝেই সেই মেয়েটা সেই ছেলেটার সাথে দেখা করতো, সেই ছেলেটা কখনো তাকে ফুল দিচ্ছে, মেয়েটা খুব হেসে তার সাথে গল্প করছে। ছেলেটা বুঝতে পারে যে ওই মেয়েটার সাথে ওই ছেলেটার প্রেমের সম্পর্ক। তারপর থেকে সে ছেলেটার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করে সে জানতে পারে যে মেয়েটা যে জাতির, ছেলেটা ভিন্ন ধর্মের একজন ছেলে। সব কিন্তু সে নিজের নোটবুকতে নোট করে রাখছিল। এইভাবে করতে করতে 8-9 মাস কেটে যায়। তারপরে তার মনে হয় যে তার অটো কেনা উচিত, কারণ সে কোনোভাবে মেয়েটার সাথে কথা বলতে পারছে না। সে যদি অটো কেনে, অটোওয়ালা হয়ে যায়, তাহলে কিন্তু মেয়েটা নিজের বাড়ি যাওয়ার জন্য মাঝে মাঝে তার অটোতে বসতেই পারে। তো সে 2খানা অটো কিনেছিল। 3 মাস সে বৈশালী স্টেশনের বাইরে অটোও চালিয়েছিল। নিজের 5 জন বন্ধুকে একটা প্ল্যানিং বলেছিল। সে বলেছিল একটা মেয়ে আছে, সে একজন অবৈধ বিভিন্ন উল্টোপাল্টা ব্যবসা করে, হাওয়ালা ব্যবসা করে। মেয়েটার কাছে প্রচুর টাকা আছে। মেয়েটাকে আমরা 6 জনে মিলে কিডন্যাপ করব। তার বাবার কাছে র্যানসাম হিসাবে 15 কোটি টাকা নেব। তাদের কাছে প্রচুর টাকা পয়সা, কিন্তু ব্ল্যাক মানি। যখন তারা 15 কোটি টাকা আমাদেরকে দেবে, তারা কিন্তু যেহেতু ব্ল্যাক মানি, তারা পুলিশ স্টেশনে যাবে না, কোনো পুলিশ কেস হবে না। আমরা সবাই বেশ কিছু টাকা পেয়ে যাব। তারপর থেকে আমাদের দরকার পড়বে না জীবনে কোনো ক্রাইম করার। বন্ধুরা সবাই রাজি হয়ে গেছিল। তারপর থেকে সে 3 মাস অটো চালাচ্ছিল। পুরো 1 বছর 1 মাস দেবেন্দ্র সিং ওই মেয়েটার রেকি করছিল, ফলো করছিল। সে কখন কোথায় কটার সময় কি করে, সে কি খায় কি পরে, আর কে কে বন্ধু আছে, সে বাড়ি কখন যায়, সে বাড়ি থেকে কখন বেরোয়, সব ব্যাপারটা সে জেনে ফেলেছিল। তারপরে সে ঠিক করেছিল যে এবার তাকে কিডন্যাপ করতে হবে। সেই জন্য সে ঘটনার দিন 2016 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, ওই মেয়েটা মেট্রো থেকে নামার পর যখন সে অটো স্ট্যান্ডের দিকে গেছিল, তো তার অটোটা দাঁড়িয়েছিল। সেই অটোতে তার 2জন বন্ধুও বসেছিল, আর পেছনে অন্য একটা অটো ছিল, তাতে 2জন মেয়ে বসেছিল। তো সেই জন্য অটোতে উঠতে গিয়েও মেয়েটা যখন দেখে যে এই অটোতে 2জন ছেলে আছে, পেছনের অটোটাতে 2জন মেয়ে আছে, তার মনে হয় যাতে 2জন মেয়ে আছে সেই অটোটাতেই উঠে বসা উচিত। মেয়েটা সেই পেছনের অটোটাতে উঠে বসে। মেয়েটার অটোটাও চলছে, পেছন পেছন দেবেন্দ্র সিং এর অটোও চলছে। দেবেন্দ্র সিং এর যে 2জন বন্ধু তার পাশে বসেছিল, তারা একটা চৌকোনো কাঠের
জিনিস একটা তৈরি করে নিয়ে এসেছিল, তাতে বেশ কয়েকটা পেরেক লাগানো ছিল। তারা কায়দা করে যে অটোটাতে ওই মেয়েটা বসেছিল সেই অটোর টায়ারের কাছে ওই পেরেক লাগানো কাঠের জিনিসটা ফেলে দেয় আস্তে করে রাস্তাতে। তো অটোর পেছনের একটা চাকা পাঞ্চার হয়ে যায়। পাশেই ছিল দেবেন্দ্রের অটো, তো পাঞ্চার হয়ে যায়, অটো আর চলছে না। অটোওয়ালা নেমে পড়ে, দেখছিল কি হয়েছে। দেবেন্দ্র তখন বলে যে কোনো অসুবিধা নেই, তোমার প্যাসেঞ্জারদেরকে আমার গাড়িতে তুলে দাও। দুজন মেয়ে তখন ওই অটোতে বসেছিল যেটা পাঞ্চার হয়ে গেছিল। সেটা থেকে নেমে তারা দুজনে দেবেন্দ্রের অটোতে বসে। এবার বলি, দেবেন্দ্রের অটোতে যে মেয়েটা এসে বসেছিল, যাকে দেবেন্দ্র হয়ে যায়, অটো আর চলছে না। অটোওয়ালা নেমে পড়ে, দেখছিল কি হয়েছে। দেবেন্দ্র তখন বলে যে কোনো অসুবিধা নেই, তোমার প্যাসেঞ্জারদেরকে আমার গাড়িতে তুলে দাও। দুজন মেয়ে তখন ওই অটোতে বসেছিল যেটা পাঞ্চার হয়ে গেছিল। সেটা থেকে নেমে তারা দুজনে দেবেন্দ্রের অটোতে বসে। এবার বলি, দেবেন্দ্রের অটোতে যে মেয়েটা এসে বসেছিল, যাকে দেবেন্দ্রের খুব পছন্দ হয়েছিল, সেই মেয়েটা আসলে কে? সেই মেয়েটার নাম দীপ্তি শ্যারন। সে স্ন্যাপডিলের একজন লিগ্যাল অ্যাডভাইজার। সে প্রত্যেক দিন গুড়গাঁওয়ের একটা অফিসে যেত, আর সেই যাওয়া আসার পথেই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডে দেবেন্দ্র সিং এর তাকে দেখে পছন্দ হয়, আর সে মনে মনে ঠিক করে ফেলেছিল যে সে দীপ্তির সাথে বিয়ে করবে। রাত্রেবেলায় দীপ্তি অটোতে যাচ্ছে, হঠাৎ করে দেবেন্দ্রের যে দুই বন্ধু দেবেন্দ্রের সাথে দেবেন্দ্রের অটোতে ছিল, তারা একটা ছুরি বের করে পাশে যে মেয়েটা বসেছিল তাকে দেখায়। ছুরি দেখিয়ে বলে, তুমি এক্ষুনি অটো থেকে নেমে যাও, চুপচাপ বাড়ি চলে যাও। মেয়েটা ভয়ে অটো থেকে নেমে পড়ে, ছুটে সেখান থেকে পালিয়ে যায়। দেবেন্দ্রের আরো একজন বন্ধু, তার কাছে পিস্তল ছিল, সে পেছন সিটে দীপ্তির পাশেই বসেছিল। সে দীপ্তির কোমরে সেই রিভলভারটা লাগিয়ে বলে, তুমি চুপচাপ বসে থাকো, তুমি কিডন্যাপ হয়ে গেছো। দীপ্তি ভয় পেয়ে যায়, কিন্তু করার কিছু নেই। এবার অটোটা এগিয়ে যেতে থাকে, যেতে যেতে তাদের অটোটা পাঞ্চার হয়ে যায়। দেবেন্দ্র আর দীপ্তি যে অটোটাতে ছিল, সেটাতে দেবেন্দ্রের দুজন বন্ধু ছিল। বাকি তিনজন বন্ধুর মধ্যে দুজন তার যে আরো একটা অটো ছিল সেটাতে ছিল, আর একজন বন্ধু তার একটা মারুতি সুইফট গাড়ি ছিল, সেই গাড়িটা নিয়ে পেছন পেছন আসছিল। কারণ দেবেন্দ্র আর তার বন্ধুরা প্ল্যানিং করেছিল যে যদি অটোতে দীপ্তিকে নিয়ে এগিয়ে যাওয়া যায়, হয়তো লোকজন বুঝতে পারবে দীপ্তি যদি চিৎকার করে। তার থেকে যদি মারুতি সুইফট কারের উইন্ডো গুলো বন্ধ করে দেওয়ার পরে তাতে নিয়ে যাওয়া হয়, তাহলে অনেক সেফ, কেউ জানতে পারবে না। সেই জন্য পেছনে একটা অটো, পেছনে একটা মারুতি সুইফট গাড়ি, সবাই আসছে। হঠাৎ করে মারুতি সুইফট গাড়িটা সেটাও পাঞ্চার হয়ে যায়, মানে যেটা তারা প্ল্যানিং করে রেখেছিল সেরকম আর তারা করতে পারে না। তাদের যে অটোটা, সেটারও টায়ারে কোনো প্রবলেম হয়ে যায়। দ্বিতীয় একটা যে অটো ছিল, যেটাতে তার অন্য দুজন বন্ধু ছিল, সেটাতে গিয়ে সবাই উঠে আবার বসে। তারা অন্ধকারের মধ্যে এগিয়ে যাচ্ছে, যেদিকে দেবেন্দ্রের গ্রাম সেদিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যেতে যেতে বিশাল একটা কনস্ট্রাকশন সাইট, সেখানে প্রচুর বালি পড়ে আছে। সেই বালির উপর দিয়ে দেবেন্দ্র অটো চালাচ্ছে। এত বালির মধ্যে অটো চলতে পারছে না। আর দেবেন্দ্র, সে তো একটা ক্রিমিনাল, সে তো আর অটোওয়ালা নয়, তার অটো চালানোতে খুব যে দক্ষতা রয়েছে এমনও নয়। তো সে সেই বালির উপরে অটো চালাতে পারছে না। সবাই সেখানে নেমে যায়। নেমে যাওয়ার পরে দেবেন্দ্র নিজের বাড়িতে নিজের দাদাকে কল করে বলে যে বাড়িতে আমাদের যে i10 গাড়ি আছে, একবার ভেবে দেখুন, একজন ক্রিমিনাল
জেল থেকে পালিয়ে যাওয়া একজন আসামি। তার কাছে এতটা টাকা আছে, ইচ্ছা হলেই সে একসঙ্গে দুটো অটো কিনে নিয়েছে। তার বাড়িতে একটা সুইফট, একটা আইটেম, একটা বাইক, সব আছে। যাই হোক, তার দাদাকে সে বলেছিল আইটেম গাড়িটা একটা বন্ধুকে পাঠাচ্ছি, তুমি তাকে দিয়ে দাও। তো সেই বন্ধু গিয়ে আইটেম গাড়ি নিয়ে চলে এসেছিল। যতক্ষণ সে নিয়ে চলে আসেনি ততক্ষণ বাকি 5 জন, দেবেন্দ্র আর তার আরো 4টে বন্ধু, সবাই ওই কনস্ট্রাকশন সাইটের একটা ছোট্ট ঘরে গিয়ে মেয়েটাকে হাত বেঁধে মুখে টেপ লাগিয়ে রেখে দেয়। মেয়েটার কাছ থেকে কেড়ে নেওয়া হয় মেয়েটার ফোন আর মেয়েটার ব্যাগ। ফোনটাকে ওখানেই ভেঙে মেঝে তৈরির জন্য ইট পাতা ছিল, সেই ইট তুলে ভাঙা ফোনটা সেখানে রেখে আবার ইট চাপা দিয়ে দেওয়া হয়। এদিকে কনস্ট্রাকশন সাইট খুব বড়, সেখানে তার ব্যাগটা নিয়ে গিয়ে সেটাও একটা জায়গায় মাটি খুঁড়ে সেখানে মাটি চাপা দেওয়া হয়। এবার আই-10 গাড়ি চলে আসে। আই-10 গাড়িতে মেয়েটাকে বসানো হয়, সঙ্গে বাকি 4-5 জন ছেলে তারা উঠে বসে। দেবেন্দ্র কিন্তু সব সময় সাথেই আছে। এবার দেবেন্দ্র গ্রামে দেবেন্দ্রদের বাড়ি তৈরি হচ্ছিল, সেখানেও কেউ ছিল না, একদম ফাঁকা চুপচাপ। সেখানে নিয়ে গিয়ে সে মেয়েটাকে রাখা হয়। বাকি বন্ধুদের দেবেন্দ্র বলেছিল জুস নিয়ে এসো, পিৎজা নিয়ে এসো। মেয়েটা যা যা খেতে ভালোবাসতো সেগুলো দেবেন্দ্র সবটাই জানা ছিল। 1 বছর ধরে সে রেকি করছিল, মেয়েটাকে ফলো করছিল, আগেই বলেছি। তো সেই ধরনের খাবারগুলো সেই ছেলেদেরকে বলা হয় যে আনো, তারা এনে দেয়। তারা খাবার খাচ্ছিল, তাদেরকে দেবেন্দ্র বলে যে তোমরা গিয়ে একটু রেস্ট করো, আমি আছি, আমি দেখছি মেয়েটাকে। এবার সে মেয়েটার সঙ্গে কথা বলতে বা গল্প করতে শুরু করে। সে মেয়েটাকে বলে যে আমরা খারাপ লোক নয়, আমরা তোমাকে কিডন্যাপ করেছি কারণ আমাদের একজন বস রয়েছে, সে বলেছে করতে, কিন্তু আমি একদম পছন্দ করি না এইসব কাজ করতে। তুমি খুব ভালো মেয়ে, আমি জানি, অনেকদিন ধরে আমি তোমাকে দেখছি, তো আমি কিন্তু তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেবো, হেল্প করব, তুমি চুপচাপ থাকো। এই 5 জন যে দেখছো এরাও আমার বন্ধু, এরাও খারাপ নয়, পেটের দায়ে তারা এই সমস্ত কাজ করছে, কিন্তু তুমি নিশ্চিন্তে থাকো, এরা যখন ঘুমিয়ে যাবে বা কোথাও চলে যাবে আমি তখন তোমাকে পালাতে সাহায্য করব। আর আমি তোমাকে প্রমিস করছি তোমাকে সুরক্ষিত আমি বাড়ি পৌঁছাবো। এই ছেলেরা খারাপ নয়, কিন্তু জানি না রাত্রে হয়তো তোমার সাথে কোনো খারাপ ব্যবহারও করতে পারে, সেই জন্য আমি সবসময় তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না, সুরক্ষিত তোমাকে বাড়ি পৌঁছানো আমার দায়িত্ব। 24 বছর বয়সী দীপ্তি শ্যারন, সে কিন্তু খুব ভয়ের মধ্যে ছিল। সে বুঝছিল যে যে কোনো সময় যা কিছু হতে পারে, এতগুলো ছেলে, কিন্তু তাদের মধ্যে এই ছেলেটাকে তার ঠিকঠাক বলে মনে হচ্ছিল, তার কথাতে সে ভরসা খুঁজে পাচ্ছিল। সেই জন্য সেও রিকোয়েস্ট করছিল যে কিছুতেই তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যেও না, তুমি আমার সাথেই থাকো। এবার যখন রাত আরো বাড়ে, দীপ্তিকে নিয়ে সে নিজের বাইকে করে বেরিয়ে পড়ে, বলে আমি তোমাকে স্টেশনে পৌঁছে দেবো যাতে তুমি তোমার বাড়ি চলে যেতে পারো। বাইকে যেতে যেতে একটা আখের জমি এসছিল, সেখানে তারা চুপ করে বসে বেশ কিছুক্ষণ গল্প করেছিল। সমস্ত যে গল্প করেছিল, সেই সময় দেবেন্দ্র সিং সে কিন্তু বারবার নানা রকম ভাবে বোঝাবার চেষ্টা করছিল দীপ্তিকে যে সে দীপ্তির ভালো চায়। সে আরো একটা কথা দীপ্তিকে বলেছিল যে তোমার সাথে একটা ছেলের প্রেম আছে যে তোমার ধর্মের নয়, তো সেই ব্যাপারটা থেকে তোমার বেরিয়ে আসা উচিত, যেহেতু তুমি একজন খুব ভালো মেয়ে, তুমি এরকম করো না। সে একটা স্টেশনের কাছে গিয়ে দীপ্তিকে ছেড়ে দিয়েছিল। দীপ্তি সেখান থেকে ট্রেনে করে নিজের বাড়ি ফিরে এসেছিল। যখন দীপ্তিকে সে ট্রেনের কাছে এসে ছেড়ে দিয়েছিল, শেষবার সে দীপ্তিকে একটাই কথা বলেছিল যে আমরা কিন্তু এবার থেকে আর শত্রু নয়,
আমরা দুজন এবার থেকে বন্ধু। তোমার যখনই কোনো প্রবলেম হবে তুমি আমাকে ডেকো, আমাকে তুমি পাবে। দীপ্তিও খুব থ্যাঙ্কফুল ছিল তার প্রতি। দীপ্তি বুঝেছিল যে 6জন মানুষ তাকে কিডন্যাপ করে নিয়েছিল, তার মধ্যে একজন ক্রিমিনাল হলেও খুব ভালো মানুষ। সে তাকে সবার হাত থেকে রক্ষা করে রাতের অন্ধকারে পালাতে সাহায্য করেছে। শুধু পালাতে সাহায্য নয়, তার সম্মান রক্ষা করেছে, তাকে ট্রেনের স্টেশন পর্যন্ত এসে পৌঁছে দিয়েছে। দীপ্তি সুরক্ষিত বাড়ি গিয়ে পৌঁছে যায়। মাঝখানের সময়ে আরো অনেক ঘটনা ঘটে গেছে। দীপ্তি যখন কিডন্যাপ হয়ে সেই ক্রিমিনালদের সঙ্গে ছিল, তখন দীপ্তির সঙ্গে অটোতে যে আরো একজন মেয়ে ছিল, যাকে ছুরি দেখিয়ে দেবেন্দ্রর একজন বন্ধু বলেছিল তুমি নেমে যাও, নিজের বাড়ি চলে যাও, সে কিন্তু নেমে তো ছিলই। সে দীপ্তির বাবাকে খবর দিয়েছিল আর নিজের বাবাকেও খবর দিয়েছিল। সবাই পুলিশ স্টেশনে গেছিল। সেই মেয়েটা পুলিশ স্টেশনে গিয়ে জানিয়েছিল যে একজন অটোওয়ালা দীপ্তিকে কিডন্যাপ করে নিয়েছে। পুলিশ টিম বৈশালী স্টেশনের বাইরে অটোওয়ালাদের সাথে এসে কথা বলে। অটোওয়ালাদের সাথে কথা বলার পরে যেটা জানতে পারে, যে অটোটাতে দীপ্তি গেছিল সেটা ছিল দেবেন্দ্র সিং এর অটো। দেবেন্দ্র সিং 3 মাস ধরে ওই স্টেশনের বাইরে অটো চালাচ্ছিল। দীপ্তির ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল। দীপ্তির ফোন নাম্বার যখন পুলিশ টিম ট্রেস করেছিল, দীপ্তির ফোন নাম্বারের লাস্ট লোকেশন দেখা যাচ্ছিল সেই কনস্ট্রাকশন সাইট। দীপ্তির ওই লোকেশনের সঙ্গে আরো 10খানা ফোন নাম্বার সেম লোকেশনে দেখাচ্ছিল। তো প্রত্যেকটা নম্বরকে যাচাই করে দেখা হয় যে নম্বরগুলো কার। তার মধ্যে একটা নম্বর ছিল দেবেন্দ্র সিং এর নম্বর। পুলিশ এবার বুঝতে পারে ওই অটো ড্রাইভার দেবেন্দ্র সিং ওই কিডন্যাপিংটা করেছে। পুলিশ টিমের মধ্যে একজন বলে যে দেবেন্দ্র সিং একজন পালিয়ে যাওয়া আসামি। তার ফটো বের করা হয়। ইতিমধ্যেই কিন্তু দীপ্তি নিজের বাড়িতে ফিরে এসেছে। দীপ্তির বাবা মা খুব খুশি হয়। সমস্ত ব্যাপারটা দীপ্তির কাছে জানতে পারে। দীপ্তি পুরো ঘটনাটা এসে পুলিশ স্টেশনে আর তার বাড়ির লোকজনকে জানায়। প্রথমটায় পুলিশ টিম বলেছিল দীপ্তি কিডন্যাপারদের সঙ্গে মিশে আছে, সে মিথ্যা কথা বলছে। যে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে নিশ্চয় কোনো কারণে নিয়ে গেছে, তাহলে সে আবার ছেড়ে দিল কেন? র্যানসামের জন্য কোনো ফোন কলও এলো না। পরবর্তীকালে তার লাস্ট লোকেশন যেখানে ছিল সেই জায়গাটাতে দীপ্তিকে নিয়ে যাওয়া হয়। দীপ্তির মনে পড়েছিল যে ওই জায়গাটাতে তাকে বেঁধে রাখা হয়েছিল। তার ফোনটা তার চোখের সামনে ভেঙে ইটের তলায় ঢুকিয়ে দিয়েছিল ছেলেগুলো, সেই জায়গাটাও সে দেখিয়ে দিয়েছিল। সেই জায়গাটাতে মেঝে হয়ে গেছিল, পরে সেই ফ্লোরের টাইলস ভেঙে দীপ্তির ফোনটা উদ্ধার করা হয়েছিল। তারপরে পুলিশ টিম ওই এলাকার বেশ কয়েকজন ক্রিমিনালের ফটো দীপ্তিকে দেখায়। দেবেন্দ্র সিং এর ফটোটা দেখে চিনতে পেরেছিল। সে ওই ফটোটা পুলিশ টিমকে দেখিয়ে বলেছিল এই সেই ছেলে যে তাকে কিডন্যাপারদের কাছ থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল। এও কিন্তু কিডন্যাপারদের মধ্যেই একজন ছিল। পুলিশ বুঝতে পারে। পুলিশ দেবেন্দ্রকে দেবেন্দ্র গ্রাম থেকে অ্যারেস্ট করে। দেবেন্দ্রের আরো 5 জন বন্ধুর মধ্যে 2 জন বন্ধু সেই ক্রিমিনালদের ফটোর মধ্যে দুটো ফটো, সেটাও দীপ্তি চিনতে পেরেছিল। বাকি আরো যারা ছিল সবাইকে দেবেন্দ্র গ্রাম থেকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে দেবেন্দ্র যে ঘটনাটা বলেছিল সেটা সে বলেছিল সে অন্য প্ল্যানিং করেছিল। সে ভেবেছিল দীপ্তিকে সে সাহায্য করবে বাড়ি ফিরে যেতে, তারপর থেকে দীপ্তির সাথে তার পরিচয় হয়ে যাবে। এই পর্যন্ত সে অনেক চেষ্টা করেছিল দীপ্তির সাথে কথা বলার, কোনো দিন কথা বলতে পারেনি। 2-3 বার দীপ্তি তার অটোতে বসেও ছিল, তবে দীপ্তি অটোওয়ালার সাথে কথা বলেনি, কথা বলার প্রয়োজন বোধ করেনি। বসেছে, টাকা দিয়েছে, নেমে গেছে। কিন্তু দীপ্তির সাথে বন্ধুত্ব করার জন্য,
দীপ্তির নজরে হিরো হওয়ার জন্য সেই সমস্ত ঘটনাটা ঘটিয়েছিল। তারপরে সে ভেবেছিল দীপ্তি যখন চলে যাবে, বন্ধুদেরকে সে বলবে যে দীপ্তি কোনোভাবে পালিয়ে গেছে। এদিকে দীপ্তির নজরে সে কিন্তু হিরো হয়ে যাবে। তারপর থেকে যখনই মেট্রো স্টেশনে দেখা হবে, সে দীপ্তির সাথে গল্প করবে। আর যেহেতু সে একজন খুব ভালো মানুষ দীপ্তির নজরে, সে দীপ্তির প্রাণ বাঁচিয়েছে গুন্ডাদের হাত থেকে, তাহলে সেদিন থেকে সে দীপ্তির হিরো হয়ে যাবে। তারপরে তাদের দুজনের প্রেম হবে। তারপরে সে দীপ্তিকে নিয়ে নেপালে চলে যাবে। নেপালে গিয়ে ঘর সংসার করবে, সমস্ত রকমের ক্রাইম সে ছেড়ে দেবে। এটা ছিল তার প্ল্যানিং। কিন্তু হয়ে গেছিল অন্য কিছু। দীপ্তির সাথে আরো যে একজন মেয়ে ছিল, সে গিয়ে পুলিশকে বলে দিয়েছিল। দীপ্তিকে পরে জিজ্ঞেস করা হয়েছিল সে কি পুলিশকে বলতো। সে বলেছে যে না, তাকে যখন ট্রেনে তুলে দিয়েছিল দেবেন্দ্র, দেবেন্দ্র বলেছিল আমরা ক্রাইম করি পেটের দায়ে করি, আমাদের তোমার সাথে কোনো শত্রুতা নেই, তো প্লিজ তুমি পুলিশকে গিয়ে আমাদের কারোর ব্যাপারে বলো না, কারণ আমরা তোমার কোনো ক্ষতি করিনি। দীপ্তিরও মনে হয়েছিল যে যে কিডন্যাপাররা সেই টিমের মধ্যে এই ছেলেটা সত্যি ভালো ছেলে, হেল্প করেছে সুরক্ষিত বাড়ি যেতে। তো সে পুলিশ টিমকে হয়তো জানাতো না, কিন্তু তার ফিরে আসার আগেই পুলিশ সবকিছু জেনে গেছিল। সবাই ধরা পড়ে যায়। দেবেন্দ্র সিংকে যখন পুলিশ অ্যারেস্ট করেছিল, সে পুলিশ টিমকে বলেছিল তার উপরে এতগুলো মামলা রয়েছে, কিন্তু প্রেমের জন্য তার উপরে কোনো মামলা ছিল না, সেটাও এবার হলো। তো সে গর্ববোধ করছে। দ্বিতীয়ত, চেঙ্গিজ খান হিটলার কম হাইটের মানুষজন হয়ে কত বড় বড় কাজ করেছে, কত দেশ জয় করেছে, তো সে কি একটা মেয়ের মন জয় করতে পারবে না? সে নিশ্চয় পারবে। এই কথা ভেবেই সে এই চেষ্টাটা করেছিল। আর এই কাজ করার জন্য তার মনে একটু অপরাধ বোধ নেই। এই ব্যাপারটা বলে সে পুলিশ টিমের সামনেই হেসেছিল। কিন্তু পুলিশ টিম বলেছিল যে ওই ছেলেটা একটা মানসিক রোগগ্রস্ত ছেলে। ঘটনাটা শোনার পরে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষদের ভালো রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য টাটা।